আমাকে একটু বলবেন, এরকম তো হচ্ছে না যে ডনকে ইচ্ছাকৃতভাবে অ্যারেস্ট করা, এখন অ্যারেস্ট করে আদালতে রাখবে, 2-3 মাস রাখার পরে সামিরাকে ফেলাই দিবে, দিয়ে ঘটনাকে ধামাচাপা দিবে সরকার। এমন তো হবে না। আমি মনে করি না। আপু, মামলা থাকা অবস্থা আগে থেকে বলা ছিল যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, তারপরও কেন সে পালাতে চাইলো? সে বলতেছে উমরা করার জন্য যাবে, উমরা করার জন্য যাবে। পয়েন্ট আছে, হ্যাঁ, আমি সবার কাছে বলতেছি, একটা সাধারণ মানুষ, আমি আইনের কিছু বুঝি না, তারপরে আমি জানি যে আমার নামে মামলা আছে, আমাকে দেশ থেকে নিষেধ দিয়েছে, তারপরেও আমি গাট্টি গুটি গোছাই নিয়ে এয়ারপোর্টে সবার সামনে গেলাম, আমাকে ইমিগ্রেশন পাস করতে হবে, ওখানে পুলিশ থাকবে, আমাকে ধরবে। এটা কিসের ছল, এটা কিসের প্ল্যানিং, আমাকে একটু বলবেন। এরকম তো হচ্ছে না যে ডনকে ইচ্ছাকৃতভাবে অ্যারেস্ট করা, এখন অ্যারেস্ট করে আদালতে রাখবে, 2-3 মাস রাখার পরে সামিরাকে ফেলাই দিবে, দিয়ে ঘটনাকে ধামাচাপা দিবে সরকার। এমন তো হবে না। আমার মনে হচ্ছে এখানে ডন মানে একটা অভিনেতা, সে 90-এর অভিনেতা, এবং ডন অনেক ব্রিলিয়ান্ট, ডন ব্রেনলেস না। সেই ডন উমরা করার জন্য গাট্টি গুটি গুছাই নিয়ে এয়ারপোর্টে চলে গেল, ওয়াই? অসম্ভব ব্যাপার। এখানে এর পিছনে বড় একটা জাল আছে। আমার মনে হয় কেউ ডনকে বলেছে তুমি যাও, তোমাকে অ্যারেস্ট করে আলবির মতো কয়েকদিন ধরে রাখবো, পরে ছাইড়া দিব। হ্যাঁ, বিষয়টা দেখেন, যদি ছাইড়া দেয়, এবং এটা ছাড়তে পারবে না। আমাদের নীলান্টি বলেছে ভিডিও ফুটেজের মাধ্যমে, ডনকে যদি জামিন দেওয়া হয় আমি আত্মহত্যা করবো। এবার আমি একই কথা বললাম, আমরা সালমান ভক্ত রাজপথ ছাড়বো না যদি ডনকে জামিন দেওয়া হয়। ডনকে জামিন দেওয়ার আগে প্রত্যেকটা আসামিকে ধরতে হবে, ধরে এনে তারপর ডনকে জামিন দিলে সে তাদের ব্যাপার। বাট আমার যে পিছনের যে রহস্য ডনের অ্যারেস্টের, এটা কিন্তু একটু খোঁজায় দেখবেন। চলো, আমি একটা কথা বলবো যে আলবি ছিল মালদ্বীপ বা নেপাল, জায়গায় ছিল, দেশে ছিল না। কিন্তু না, এটা পয়েন্টের জন্য বলতেছি, তাকে আদালতে নেওয়া হলো, পরে জামিন পেয়েছে, আলবি কিন্তু নিচে গিয়ে সমর্পণ করছে। কেন করেছে জানেন? তাকে বলেছে তুই আয় তাড়াতাড়ি কর। সবাই তো আমাদের বাঙালি জাতি হুজুকে বিশ্বাসী। হ্যাঁ, আপনাদের যখন হয়েছে গ্রেপ্তার, তখন সবাই নাইচে গায়ে খুশিতে আটখানা হয়ে গেছে, এর পিছনে রহস্য খুঁজতে যায় না। তখন আজকেও তাই হচ্ছে, ডনকে ধরছে, নাচতেছে, কিন্তু পিছনে রহস্য কেউ খুঁজবো না। পিছনে কি রহস্য আপনি বলেন, আপনার কি মনে হয়? আমি এই যে রহস্য বললাম, যে সে ডন কখনো ব্রেনলেস নয়, ডন ইচ্ছাকৃতভাবে ওখানে যাবে না। ডন এয়ারপোর্টে যে জানে যে আমাকে ইমিগ্রেশন পাস করতে হবে, আমাকে ইমিগ্রেশনে পুলিশ আমাকে চেক করবে, আমার পুলিশ আসবে, আমাকে ভেরিফিকেশন করতে হবে, তখন দেখবে যে তার লেখা তাকে দেশ ছাড়তে পারবে না। সে কি পাগল? তারপরেও জানে সে গ্রেপ্তার হবে, ওখানে ইমিগ্রেশন করতে হবে। সে কেন গেল? কারণ সে জানে তাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে শ্বশুর বাড়িতে বসে এটা ঘুমায় খাবে। তখন এই প্ল্যানটা তৈরি হবে। সে জামিন পেল না, চেষ্টা করছিল। জামিন না পাক, জামিন উনি জামিন পাচ্ছে না, জামিন দিলে তখন দুনিয়া উল্টাপাল্টা হয়ে যাবে। সালমান ভক্ত রাজপথ ছাড়বে না, তার হাজার জায়গা হাজার মানুষ এখন আত্মহত্যা করবে, তখন কি করবে সরকার? জামিন তো তাকে দিবে না, তাকে জামিন দেওয়ার জন্য তো ধরে নাই। এই যে জামিন দেয় নাই, এটার জন্য আমাদের কিছু সালমান ভক্তরা নাচতেছে খুশিতে, আমি নাচিনি। এটা নাচার কাজ না, এটা তাদের প্ল্যান ঠিকঠাক চলতেছে। নাচতেছে কারণ যারা বুঝে না তারা। জামিন দেয়নি জন্য আমি খুশিতে আটকানা। দেখছো ডন মনে হয় কত অপরাধী জামিন দিল না। প্ল্যান তো এটা না, প্ল্যান জামিন দেয় নাই, তাকে বসায় রাখেই তো প্ল্যান তৈরি করতেছে ভবিষ্যতে কি করা যায়। ডনকে ধরাইছে একটা প্ল্যান, ডনকে অ্যারেস্ট করানোর এটাই তো একটা প্ল্যান। আপনার কি মনে হয়? ডন এখন হচ্ছে যে, যাই হোক অতদূরে আমি যাবো না, তারপরও সরকারের প্রতি আমার খুব আস্থা, কারণ আমরা বিগত সরকারের কাছ থেকে আমরা কোনো বিচার পাইনি। বিগত সরকার আমাদের কোনো হেল্প করেনি, বরং আমাদের আরো নাচাইছে। আর নতুন সরকার তারেক রহমান স্যার, উনি এসে আমাদেরকে আত্মহত্যা মামলা, হত্যা মামলায় নিয়েছে, তারপর আবার ডনকেও অ্যারেস্ট করলো। যেভাবে করুক, ডন তো অ্যারেস্ট হয়েছে। এখন স্যারের কাছে আমাদের আকুল আবেদন, স্যার আপনি আমাদের এত ভক্তের দিকে তাকিয়ে দেখেন, আমরা সালমান ভক্ত, আমাদের কিন্তু কোনো লাভ নাই, তারপরও আমরা কেন ডন ছিল না, ডন ছিল বগুড়া, সে কিভাবে আত্মহত্যা করছে? ডন, আমি ডনের কাছে প্রশ্ন বলি, ডন সাহেব আপনাকে আমি খুব কাছে থেকে চিনি, আপনাদের সাথে আমার অনেক হিস্টোরি আছে। আমি আমার হিস্টোরি কাউকে বলি নাই, আজও বলবো না। যে এখানে সালমান ভক্তরা আছে, এরাও আমার হিস্টোরি জানে না। আমি সালমান হত্যার শুধু বিচার চাই, বিচার চাবো রাজপথে দাঁড়িয়ে জন্য। আজকে আমি আপনাদের শিল্পী সমিতির সদস্য না, আমি আপনাদের এফডিসির একজন ছিলাম। আজকে আমাকে এফডিসিতে ঢুকতে হলে আমার, কিন্তু আমি একটা কার্ড হোল্ডার করার যোগ্যতা আমার আছে। সেই 7টা সিনেমার নায়িকা, ওগুলো আমি পথ পার করে এসেছি। ও কিভাবে বললো বগুড়া থেকে যে? কিন্তু আমার কথা, আমি শিল্পী সমিতির সদস্য হলে আমি যখন কিছু বলবো, আমাকে বলবে ডাকো, ওকে ডেকে ওকে বহিষ্কার করো। কিন্তু আমাকে তখন আপনারা চাপায় দিবেন, হ্যাঁ, যে
এই মেয়েটা এত কথা বলতেছে, সে ওকে শাস্তি দাও। হ্যাঁ, তখন শিল্পী আমি কোনো মানে ধরা বাঁধা বা কোনো নিয়মের মধ্যে থাকতে চাইনি জন্য আমি শিল্পী সমিতির সদস্য এখনো হইনি। ঠিক আছে, ডন ভাইয়ের সাথে আমার অনেক সময় কেটেছে, আমি তার পাশাপাশি যাওয়ার চেষ্টা করেছি, যে বোঝার চেষ্টা করছি যে আসলে এটা কি ছিল রহস্য। শাবনূর আপু ডন ভাই হয়তো এই ঘটনা দেখলে মনে হবে আমরা ঘন্টা পর ঘন্টা মেকআপ রুমে বসে আড্ডা দিয়েছি, আমি শাবনূর আপু ডন। প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা। শাবনূর আপু শেষ সিনেমার সময়, পাগল মানুষের সময়, আমার পাগল মানুষের মুভির ডিরেক্টর যিনি ছিলেন MM সরকার, আমি মৌসুমী সরকার, উনি আমার বাবা। হ্যাঁ, আমাকে মেয়ে বানাইছিল, তো সেই সূত্র ধরে আমি এফডিসিতে গিয়েছি অনেক। তো আমার বক্তব্য যে ডন ভাই আপনি খুন করেননি, আপনি ছিলেন না, আপনার কাছে প্রমাণ করার অনেক কিছু ছিল। আপনি যেখানে ছিলেন, আপনার নৌকায় যতগুলো বন্ধু ছিল তারা সাক্ষী দিত, আপনার গ্রামের লোক পুরো গ্রাম নিয়ে আসতেন, এসে সাক্ষী দেওয়াইতেন যে আমি ছিলাম না ভাই। আপনি আপনার মানে ট্রান্সপোর্ট যে গাড়িতে আপনি আসছেন গেছেন, আপনি প্রমাণ দিতেন, কিন্তু আপনি সেগুলো না করে আপনি কি বললেন, সালমান শাহ আত্মহত্যা করেছে। সামিরার সাথে কণ্ঠ মিলায় বললেন, কেন? আপনি দেখছেন আত্মহত্যা করছে, আপনি তো বগুড়া ছিলেন। আপনি তো বগুড়া ছিলেন নাকি? আপনি বলছেন, আপনার কথাতে আসি। আরেকটা পয়েন্ট, আপনাকে যখন জয় ভাই জিজ্ঞেস করলো যে আচ্ছা কখন শুনতে পাইলেন আপনি যে সালমান শাহ মারা গেছে, বলবো? বলেন। হ্যাঁ, আচ্ছা, মজার কাহিনী শুনুন, আপনি ইন্টারভিউটা গিয়ে দেখবেন, ওটা কাটিং করবেন। ডন ভাইকে জিজ্ঞেস করছে জয় ভাইয়া যে আচ্ছা ডন তুমি কখন দেখলা যে শুনলা যে সালমান শাহ মারা গেছে? তখন ডন ভাই বলতেছে, ও সকাল 9টায় আমি আমার মানে এলাকার ছোট ভাই ব্রাদার ছিল, তাদের সাথে খিচুড়ি রান্না করছিলাম। আর মানে সকাল 9টায় মানে তুই 9টায় খিচুড়ি রান্না করতে গেছিলি, ঠাস করে লাভ দিয়ে এখান থেকে কোথায় গেল? তারপর আমি বিকালবেলা নৌকায় করে আমাদের নদীর মধ্যে ঘুরতে ঘুরতে আমার বন্ধু বললো, এক ছোট ভাই বললো, ডন ভাই ওই নদীর নৌকাটা কি ভিড়ান্ত, কেন? তো একটা ভাই উঠবে, আমাদের একটা বন্ধু উঠবে। বিকালবেলা বলতেছে তুমি সকালে খিচুড়ি রান্না করো নদীর মধ্যে, সেটা তাই বিকাল হলো কখন? সারা দুপুর তুমি নৌকার উপর ছিলা। এটা তো একটা পয়েন্ট। মানে আপনি কথাগুলো শোনেন, তারপর কি বললো, হ্যাঁ তারপর হলো আমি গিয়ে নৌকাটা ভিড়ালাম, নৌকা ভিড়ানোর পরে যখন আমি উঠতে যাবে, ও এসে বলতেছে, ডন ভাই আপনি এখানে জানেন সালমান শাহ মারা গেছে? মানে অনেক লোক দেখি এলাকার সবাই 5টা না 6টা বাজে 6টা সংবাদে বলছে। আরে বেটা 6টা সংবাদে বলছে মানে? প্রথমে যখন 11টার সময় মারা গেছে বলছে, তখন 11টার সময় তাকে হসপিটালে মৃত ঘোষণা করে। সকাল 11টায় মৃত ঘোষণা করার পরে মানে আনুষ্ঠানিকভাবে দুপুর 12টায় বিশেষ বুলেটিন প্রচার করে রেডিও বাংলাদেশ, পুরো চ্যানেলে একযোগে পুরা বাংলাদেশ জানে 12টায়। তারপরও না ধরলাম যারা অনেক গ্রামে থাকে, প্রত্যন্ত গ্রামে ফকির চাষারা, ওরা বিকেল 4টায় যখন সিনেমা হয়, বাংলা সিনেমা হচ্ছিল, ওই সিনেমা থামায় রেখে 4টার বুলেটিন দিয়েছে, বিশেষ বুলেটিন। ওই সময় বলছে কি জানেন, ওই সময় বলছে যে মানে সালমান শাহ মারা যাওয়ার তখন বিশেষ বুলেটিন প্রচার করছে বিকেল 4টায়। পুরা ওয়ার্ল্ড জানে 4টায়, তুই বেটা 6টার সময় যায় বলে নৌকা ভিড়ায় শুনছে। মিথ্যাটা লিমিট থাকে। ওর কথাই ও ধরা। আপনাকে অনেক ধন্যবাদ মৌসুমী আপু, আপনি ভালো থাকবেন, ইনশাল্লাহ পরে আবার কথা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।